জয় হিন্দ বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের পড়শি দেশের বাংলাদেশের নির্বাচনী ফলাফল চলে এসেছে, যে কোন দল কতটি আসন পেয়েছে, কার সরকার গঠিত হবে, সবকিছু জানা গেছে। কিন্তু ভারতীয়দের মনে একটাই প্রশ্ন, যে নতুন সরকার ভারত বিরোধী হবে নাকি, না ভারতের সমর্থক। তো আপনারা নিশ্চিত হয়ে যান যে এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু আপনাদের সামনে পরিষ্কার করে এক্সপ্লেন করব। এই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর এতে ভারতের লাভ না ক্ষতি হলো সেটাও আপনারা সবকিছু জানতে পারবেন ভিডিওটি শেষে। তাই চলুন সবকিছু জানা আপনাদের বিস্তারিত। তো সবার প্রথমে আপনারা নির্বাচনী ফলাফল জেনে নিন যে কি হয়েছে। তো দেখুন, যেমন ভারতে আজকের দিনে লোকসভা আছে এবং তা প্রধানমন্ত্রীকে নির্বাচন করে, তেমনই এখন বাংলাদেশেও আছে জাতীয় সংসদ, যা সেখানকার প্রধানমন্ত্রীকে নির্বাচন করবে। যাই হোক, বাংলাদেশের এই সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে এবং এই ৩৫০টির মধ্যে এই পর্যন্ত ৩০০টি আসনের ফলাফল চলে এসেছে। কিন্তু এই নতুন সরকার গঠনের জন্য বাকি 50টি আসনের অপেক্ষা করতে হবে না, কারণ যে 300টি আসনের ফলাফল এসেছে তাতে সরকার নির্ধারিত হয়ে গেছে। তো কিভাবে? আসলে বন্ধুরা, এই নির্বাচনে দুটি জোট ছিল, একটি বিএনপির জোট, অন্যটি জামাতের জোট। হ্যাঁ, আমি সেই জামাতের কথা বলছি, যে জামাত বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক দল। এমনকি এটি কতটা কট্টরপন্থী তা আপনি এটা থেকে আন্দাজ করুন, যে 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার লড়াই করা হচ্ছিল বা লড়ছিল তারা, তখন এই জামাত পাকিস্তানের সেনাবাহিনীর সাথ দিচ্ছিল, এটা জেনেও যে পাকিস্তানের সৈন্যরা বাংলাদেশের নারীদের সাথে কি নারকীয় ঘটনা করেছে, সেখানকার মানুষদের নির্বিচারে কিভাবে মেরেছে। এই থেকে আপনি আন্দাজ করুন যে এটি কতটা বেশি প্রো পাকিস্তানি দল ছিল। কিন্তু জামাত একা নির্বাচন লড়ছিল না, এর সাথে আলাদা আলাদা আরও 5টি সংগঠন আছে। এমনকি আপনি অবাক হবেন এটা জেনে যে সেই সব সংগঠন যারা শেখ হাসিনাকে তক্তা উল্টে দিয়েছিল সেই দিন। হ্যাঁ, এদের বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়ন নামেও জানা যায়। এদের আলাদা আলাদা দল গঠন করা হয়েছিল। সেই আন্দোলনের পর একটি এনসিপি আছে, একটি বিকেএম আছে, একটি আইএম আছে, কিছু স্বতন্ত্র। যাই হোক, এই জামাতরা কিন্তু সব মিলিয়ে 86টি আসন জিতেছে। হ্যাঁ, জামাত 68। কিন্তু অবাক হওয়ার বিষয় তো এটাই, যেসব ছাত্ররা শেখ হাসিনা তক্তা উল্টে দিয়েছিল তাদের দল 6টি আসন কিভাবে ঠিকঠাক জোটাতে পারেনি। হ্যাঁ, খুব কষ্টে 6টি আসন পেয়েছে তারা 300টির মধ্যে। এমনকি এদের যারা শীর্ষ নেতা ছিলেন তারা সবাই হেরে গেছেন। যারা এই 6টিতে জিতেছেন এদের মধ্যে সেই সমস্ত সব মানুষ আছে যারা বিএনপি দল থেকে বহিষ্কৃত হয়েছিল, অথবা যারা শেখ হাসিনার দল থেকে লড়েছিলেন। দল নিষিদ্ধ হওয়ার পরে তারা এই সমস্ত স্টুডেন্ট ইউনিয়নের দলে আসেন, এখান থেকে নির্বাচন লড়েন, এমনকি নিজেদের ব্যক্তিগতভাবে ভোট ব্যাংকের জোরে জিতেন। এই থেকে আপনি বুঝে যান যে কট্টরপন্থীদের কতটা ভয়াবহ হার হয়েছে এই নির্বাচনে। এবং মোহাম্মদ ইউনূস ও আমেরিকা যারা ব্যাক করেছিল এই জামাতের দলকে, তাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। যাই হোক, বিরোধী দল পেয়েছে মোট 86টি। পাকিস্তান, আইএসআই, সিআইএ, এমনকি চীনের এমএসএস 3টি। এই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা, এদের টাকা, এদের অর্থবল সব কিছু ছিল জামাত ও এনসিপির সাথে। কিন্তু তবুও তারা মোট 86টি আসনে গুটিয়ে গেছে। যেটাই হোক, তাহলে সরকার কার গঠিত হয়েছে? তো এই মুহূর্তে সরকার গঠিত হয়েছে বিএনপির। কত শতাংশ সংখ্যাগরিষ্ঠতার সাথে? এই থেকে আপনি আন্দাজ করুন যে এদের পুরো জোট এখনো পর্যন্ত 215টি আসনে জিতে নিয়েছে এবং এই 215টির মধ্যে 209টি আসন একাই বিএনপির হাতে। যারা জানেন না যে বিএনপি বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি, এমনকি এই দলটি নির্বাচন কিভাবে জিতেছে, তো এর সবথেকে বড় ফ্যাক্টর ছিল হিন্দু খ্রিস্টান ভোটের কনসলিডেশন, একত্রীকরণ। আসলে যে সমস্ত কট্টরপন্থী ইসলামিক ব্যক্তিরা ছিল বাংলাদেশের ঘরের ভেতরে, তারা সবাই একতরফা জামাতের দিকে গিয়েছে। কিন্তু যে বিএনপি দল আছে তারা শেখ হাসিনার ভোট ব্যাংক পেয়েছে, অর্থাৎ যারা উদারপন্থী মুসলিম, যারা হিন্দু, যারা খ্রিস্টান, তারা একজোট হয়ে বিএনপির পক্ষে ভোট দিয়েছে। এর উদাহরণ হলো চট্টগ্রামের আসন। আসলে চট্টগ্রামের শহরের ভেতরে একটি প্রধান হিন্দু অধ্যুষিত আসন আছে, এই আসনে 60% বেশি হিন্দু ছিল বিএনপি এখানে, আর মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। অন্যদিকে জামাত হিন্দু। হ্যাঁ, জামাত তাদের ইতিহাসে প্রথমবার একজন হিন্দুকে এখানে প্রার্থী হিসাবে বানিয়েছিল, কিন্তু হিন্দুরাও তবু জামাতের সেই হিন্দু প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপির মুসলিম প্রার্থীকে ভোট দিয়েছে। এই থেকে আপনি আন্দাজ করুন যে কতটা কনসলিডেশন হয়েছে হিন্দু ভোটের বিএনপির পক্ষে। এবং এই ভোট এমনি এমনি হয়নি। আসলে বিএনপির যিনি প্রধান তারেক,
তিনি তার পুরো ক্যাম্পেইন হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত এই দল বিএনপিকে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী মানা হতো, মানে ভারতের পক্ষে এতটা ছিল না, এমনকি অনেকটা কট্টরবাদী ছিল তারা, গোষ্ঠীর প্রভাবের ওপর ছিল তাদের ওপর। কিন্তু তারেক আনোয়ার রহমান 2 মাস আগে যখন এই দলের হাল ধরেন, তখন এই বিষয়টি নিশ্চিত করেন যে কট্টরপন্থী মুখেদের যেন টিকিট না দেওয়া হয় এবং না নির্বাচনী প্রচার করতে দেওয়া হয়, যাতে হিন্দু ভোট তাদের পক্ষে কনসলিডেট হয়ে যায়। এবং আপনি জেনে অবাক হবেন যে বিএনপি তাদের পুরো ইতিহাসে প্রথমবার পুরো ক্যাম্পেইন অ্যান্টি ইন্ডিয়া স্লোগান বা ভারত বিরোধী স্লোগান দেয়নি, ভারতের বিরুদ্ধে কিছু না বলেছে, যা একটি খুব ভালো বিষয় ছিল। আর এই কারণে শেখ হাসিনার পুরো ভোট ব্যাংক বিএনপির পেছনে দাঁড়িয়ে গেছে এবং এর ফলাফল আপনার সামনে। এখনো পর্যন্ত 300টি আসনের ফলাফল চলে এসেছে, যার মধ্যে 210টি একাই বিএনপি জিতেছে। তাদের পুরো জোট বলা হচ্ছে যে 250 পার হয়ে যাবে। হ্যাঁ, যখন 350টিরও আসনে ফলাফল আসবে, তখন বিএনপি জোটে আপনি 250-এর উপরে দাঁড়িয়ে থাকতে দেখবেন, অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি, অর্থাৎ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা। বরং এটা বলুন যে ব্রুট মেজরিটি। আর এই ব্রুট মেজরিটি পেয়েছে বিএনপি, এবং এতে কোনো সন্দেহ নেই যে তারেক হবে পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন জাগবেই যে এই ফলাফলের মানে কি? কি ভারতের পথ বাংলাদেশে সহজ হবে নাকি কঠিন? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কঠিন হবে না সহজ হবে? তো দেখুন, বিএনপি যদিও নির্বাচনে জিতে গেছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা গ্রাউন্ড রিয়েলিটি মানে মাঠের বাস্তবতা ভুলে যাব। আজও বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট মানে ভারত বিরোধী মনোভাব চড়া। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে যে বিতর্ক হয়েছে, তাতে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারত বিরুদ্ধে রাগ দেখতে পাওয়া গেছে। কিন্তু ভারতের আপাতত শুধু শুকরিয়া আদায় করা উচিত যে জামাত ওখানে ক্ষমতায় আসেনি, নতুবা পুরো বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত এবং ভারতের জন্য পা রাখা অসম্ভব হতো। সেই জন্য জামাতের হার আমাদের জন্য একটি বড় সুখবর, বা বলতে পারেন এটা ভারতেরও জয়। কিন্তু আগামী সময়ে বিএনপির ভেতরে এমন কিছু এলিমেন্ট আছে যারা অনেকটা ভারত বিরোধী। আমাদের তাদের মোকাবেলা করতে হবে, এমনকি ধীরে ধীরে বিএনপির ওপর দখল তৈরি করতে হবে। এতে আমাদের একটু খাটতে হবে বিএনপির সাথে। এবং আপনাদের বলে রাখি যে এটি কোনো কঠিন কাজ নয়, কারণ যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন, তখন তার সাথেও শুরুতে এই ধরনের ট্যাগ ছিল যে তিনি অনেকটা প্রো চায়না মানে চীনপন্থী। হ্যাঁ, যেমন বিএনপির সাথে ট্যাগ আছে না যে তারা অনেকটা প্রো পাকিস্তান, তো শেখ হাসিনার সাথেও প্রো চায়না ট্যাগ ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে তাকে ম্যানেজ করেছি, এমনকি অন্তত 3 বছর আমাদের লেগে গেছে। কিন্তু শেখ হাসিনা কিছু সময়ের মধ্যে একজন প্রো ইন্ডিয়া নেতা হিসেবে সামনে উঠে এসেছিল, এমনকি অনেকটা ভারতের খুব কাছের ছিলেন। সেই জন্য আজ যে বিএনপি নির্বাচন জিতেছে না, অনেকে একে নিয়ে আলাদা একটা বিশ্লেষণ অবশ্যই করবেন। কিন্তু আমি বলবো যে এটি ভারতের জন্য একটি আশার আলো। বাংলাদেশে পরিস্থিতি এখন খুবই খারাপ হতে যায়নি, যদি আমরা সঠিক অ্যাপ্রোচ করি না, একটু একটু মডারেট হই, তবে বাংলাদেশকে আবার দাবি করা যেতে পারে। এমনকি এখান থেকে চীন পাকিস্তানকে উপড়ে সহজেই ছুঁড়ে ফেলা যেতে পারে। কারণ আপনি নিজেই ভাবুন, যদি বাংলাদেশের মানুষ এতই বেশি এখানে অ্যান্টি ইন্ডিয়া হতো বা এতই বেশি ইসলামিক কট্টরপন্থী এখানে জামায়াত হতো, তবে যে জামাত দল আছে এটি 68 আসনে কেন গুটিয়ে যেত? একে তো 200-এরও বেশি আসনে জেতা উচিত ছিল। কিন্তু না, বাংলাদেশের মানুষ ভারতকে সংকেত দিয়েছে যে তারা পাকিস্তান বা চীনের সাথে অনলাইনে একভূত হতে চায় না, তারা ভারতের সাথে থাকতে চায়। শুধু ভারতকে নিজের অ্যাপ্রোচ নিয়ে আবার একটু রিকনসিডার করতে হবে, একটু সম্মান বাংলাদেশকে আমাদের আরও বেশি দিতে হবে। তো যেটাই বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনাদের কাছে একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে মনে হচ্ছিল বাংলাদেশের ঘরের ভেতর থেকে ভারতের অস্তিত্ব হারিয়ে গেছে। তো মোটেও না, বাংলাদেশের এখনও অনেক মানুষ আছে যারা ভারতকে ভালোবাসেন। ইয়েস, তারা বোঝে যে ভারত তাদের জন্য কতটা একটা সহযোগী দেশ বা কতটা বন্ধুত্বপূর্ণ দেশ, কেননা ভারত ছাড়া তাদের যে চলে না। তারা বুঝে গেছে যে একে অপরের পরিপূরক। যেটা হোক বন্ধুরা, আশা করি বুঝে গেছেন যে বা যারা এই মুহূর্তে ভারতকে নিয়ে খিল্লি উড়াতো, তারা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তারেকের জয় মানে এটা ভারতের জয়। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।